আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাইম ফাথম মুবিন। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। বিডিআর বিদ্রোহ হত্যা মামলায় খালাসপ্রাপ্ত ও সাজা শেষ হওয়া ২০০ আসামির বিস্ফোরক মামলায় জামিন, খুশি স্বজনরা। পরবর্তী সাক্ষ্য ১০ ফেব্রুয়ারি। অনুপ্রবেশকারীরা বিএনপিতে ঢুকে দলের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে অভিযোগ তারেক রহমানের। শ্রদ্ধা ও ভালোবাসায় শহীদ জিয়াউর রহমানের জন্মদিন পালন। প্রধান উপদেষ্টার সঙ্গে গুম কমিশনের বৈঠক, শিগগিরই আয়নাঘর পরিদর্শনে যাবেন ডক্টর ইউনুস। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে অংশ নিতে সুইজারল্যান্ড যাবেন কাল। এসকে সুরের বাসা থেকে 4.5 কোটি টাকা ও সঞ্চয়পত্র উদ্ধার। পুতুলের নিয়োগ দুর্নীতি অনুসন্ধানে বিশ্ব স্বাস্থ্য সংস্থা সহ বিভিন্ন দপ্তরে চিঠি দিচ্ছে দুদক। এবং 15 মাসের রক্তক্ষয়ী সংঘাতের পর গাজায় হামাস ইসরায়েল যুদ্ধবিরতি কার্যকর। স্বস্তি ফিরেছে ফিলিস্তিনিদের মাঝে, স্বাগত জানালো বিভিন্ন দেশ ও সংগঠন। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। বহুল আলোচিত বিডিআর বিদ্রোহের ঘটনায় করা বিস্ফোরক মামলায় জামিন পেলেন হত্যা মামলায় খালাসপ্রাপ্ত সাজা শেষ হওয়া ২০০ আসামি। কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিশেষ ট্রাইব্যুনাল ১-এর বিচারক মোহাম্মদ ইব্রাহিম মিয়ার অস্থায়ী আদালত তাদের জামিন দেন। এই খবর শুনে খুশিতে আবেগতাড়িত হয়ে পড়েন বিডিআর জওয়ানদের স্বজনরা। ইমদাদুল হকের ক্যামেরায় আরো জানাচ্ছেন মাজহারুল হক মুহাজির। ১৬ বছর পর বাবা বিডিআর সদস্য সিরাজুল ইসলামের জামিনের খবর শুনে এভাবেই কান্নায় ভেঙে পড়েন মেয়ে শারমিন বিথি। কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারের অস্থায়ী আদালত প্রাঙ্গণে এক অন্যরকম আবহ। এই অশ্রুর আর্তনাদ যে ভাষায় প্রকাশ করবার নয়। আমার বাবা যে নির্দোষ ছিল, আমার বাবা কোনো দোষ করে নাই, তার প্রমাণ হয়েছে। আমার বাবা কোনো দোষ করে নাই, আমার বাবা কোনো দোষ করে নাই, আমার বাবা বিডিআর বিদ্রোহী না, আমার বাবা বিদ্রোহী না। তোর জীবনে অনেক কিছু দিতে পারবো, কিন্তু এই 16টা বছর কখনোই দিতে পারবো না। আমার ভাই অপরাধ করেনি, আমরা বারবার বলেছি আমার ভাই এগুলা এই হত্যা এই বিদ্রোহের সাথে আমার ভাই জড়িত ছিল না। বহুল আলোচিত বিডিআর বিদ্রোহের ঘটনায় বিস্ফোরক আইনের মামলার জামিন শুনানিকে কেন্দ্র করে রোববার সকালেই অস্থায়ী আদালতে হাজির করা হয় বিডিআর জওয়ানদের। বেলা 11টার পর আদালতের বিচার কাজ শুরু হয়। পরে আসামি পক্ষের আইনজীবী মোহাম্মদ পারভেজ সাক্ষ্য গ্রহণ পেছানোর আবেদন করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষের প্রসিকিউটর মোহাম্মদ বোরহান উদ্দিন সাক্ষ্য নেয়ার প্রার্থনা করেন। উভয় পক্ষের যুক্তিতর্ক শেষে বেলা 11:15টায় আদালতে সাক্ষ্য দেন প্রত্যক্ষদর্শী অবসরপ্রাপ্ত মেজর সৈয়দ মোহাম্মদ ইউসুফ। যারা নিম্ন আদালত থেকে প্রথমে হত্যা মামলায় যারা নিম্ন আদালত থেকে তারা খালাস পেয়েছিল এবং যাদের বিরুদ্ধে সরকার কোনো আপিল করে নাই, এইরকম যারা আছে তাদেরকে আজকে মাননীয় আদালত জামিনে মুক্তি দিয়েছেন। মাননীয় আদালত আমাদেরকে বলেছেন যে আজকে যারা সম্পূর্ণরূপে খালাস তাদের বিষয়টা ওনারা নিষ্পত্তি করেছেন, আর 10 বছর যেগুলো আছে ছিল যাদের সাজা শেষ হয়ে গেছে তাদের বিষয়গুলো পর্যায়ক্রমে আমাদের আবেদনের প্রেক্ষিতে মাননীয় আদালত বিবেচনা করবেন। আজকের এই বিচারাধীন বিস্ফোরক দ্রব্য মামলায় অনেকের নাম সেখানে এসেছে, তাদের সম্পর্কে অভিযোগের বিষয় রয়ে গেছে। সেই অংশটা বিজ্ঞ আদালত যখন তাদের জামিনের আবেদন আসবে সেখানে বিবেচনা করবেন। আমরা মনে করি তাদের বিরুদ্ধে অভিযোগ রেকর্ডে প্রতিফলিত। 2009 সালের 25 ও 26 ফেব্রুয়ারিতে বিডিআর বিদ্রোহের ঘটনায় 57 সেনা কর্মকর্তা সহ 74 জন নিহত হন। তখন হত্যা ও বিস্ফোরক আইনে 2টি মামলা হয়, কিন্তু হত্যা মামলায় খালাস পেয়ে গেলেও বিস্ফোরক মামলার কারণে প্রায় 400 বিডিআর জওয়ানদের মুক্তি আটকে থাকে। এর মধ্যে মারাও গেছেন কয়েকজন। এর আগে সকাল থেকেই জামিন শুনানিকে কেন্দ্র করে কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারের সামনে হাজির হন বিডিআর পরিবারের সদস্যরা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা এই স্বজনরা হাতে প্লেকার্ড নিয়ে নিজেদের দাবি তুলে ধরেন। জানান, জামিন না হলে এই সরকারকে এর চরম মূল্য দিতে হবে। অবশেষে মুক্ত আকাশ দেখার খবর পেলেন প্রায় 200 জন, রইল বাকি আরও প্রায় 200।
প্রায় 200 জন বিডিআর জওয়ানের জামিনের খবরে নতুন করে ইতিহাস গড়ল ঢাকা কেন্দ্রীয় কারাগারের অস্থায়ী আদালত, যেখানে প্রায় 16টি বছর ধরে তার প্রিয় সন্তান বাবাকে বাবা বলে ডাকতে পারেনি, যে বাবা তার সন্তানের মুখ দেখেনি। এমন অবস্থায় এখন তাদের প্রত্যাশা বাকি যারা রয়েছেন তারাও যেন দ্রুত এই জামিনের আওতায় চলে আসেন। ঢাকার কেন্দ্রীয় কারাগার থেকে মাসহারুল হক মুহাচির, এটিএন বাংলা, কেরানীগঞ্জ, ঢাকা। 5 আগস্টের পর অনুপ্রবেশকারীরা বিএনপিতে ঢুকে দলের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের 89তম জন্মদিন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি বলেন, ভিন্ন মত বা আদর্শ থাকতে পারে, কিন্তু গণতন্ত্র প্রতিষ্ঠায় ভোটের প্রশ্নে সবাইকে একমত থাকতে হবে। জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে এগোতে পারলে অভিষ্ট লক্ষ্যে পৌঁছানো সম্ভব বলে মন্তব্য করেন তারেক রহমান। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে এই আলোচনা সভার আয়োজন করে বিএনপি। এতে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সভায় দলের সিনিয়র নেতারা জিয়াউর রহমানের কর্মময় জীবনের সফলতা তুলে ধরে বলেন, সৈনিক থেকে শুরু করে রাষ্ট্রনায়ক পর্যন্ত সব ক্ষেত্রেই সফল ছিলেন জিয়াউর রহমান। মেজর জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করলেন, বিভ্রান্ত জাতি পেল মুক্তির দিশা। নেতারা বলেন, 24-এর গণ অভ্যুত্থানের লক্ষ্যকে সফল করতে হলেও জিয়ার আদর্শকে অনুসরণ করতে হবে। বর্তমান সংকট মোকাবেলায় ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য ধরে রাখতে হবে উল্লেখ করে নেতারা বলেন, সংকট থেকে উত্তরণে অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দিতে হবে। নির্বাচন কেন চাইছি আমরা? নির্বাচন চাইছি যে নির্বাচন ছাড়া, একটা নির্বাচিত সরকার ছাড়া কখনোই আপনার সেই শক্তি পাওয়া যায় না, সেই ম্যান্ডেট পাওয়া যায় না, সেই লেজিটিমেসি পাওয়া যায় না, বৈধতা পাওয়া যায় না, যারা বিশেষ বিশেষ বড় রকমের সিদ্ধান্ত নিতে পারে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে বিএনপি ভোটের অধিকার প্রতিষ্ঠিত করতে চায়, এজন্য সবাইকে একজোট থাকতে হবে। একটি ক্ষেত্রে যে কোনো মূল্যে এক জায়গায় আমাদেরকে থাকতে হবে, সেটি হচ্ছে নির্দিষ্ট সময় পরে পরে ভোট হতে হবে, জবাবদিহিতা। ভোটই একমাত্র, ভোটের অধিকার একমাত্র জবাবদিহিতা তৈরি করতে পারে। সকল জায়গায় যদি আমরা জবাবদিহিতা তৈরি করতে পারি, তাহলেই ধীরে ধীরে আমরা এগোতে সক্ষম হব। দলে অনুপ্রবেশকারীদের বিষয়ে সতর্ক করে দিয়ে তারেক রহমান বলেন, বিভ্রান্ত না হয়ে জনগণ যেভাবে চায় সেভাবে চলতে হবে, অন্যথায় বিপদ হতে পারে। দিন শেষে সেই জনগণের কাছেই যেতে হবে। জনগণ যদি মুখটা ফিরিয়ে নেয়, আপনার আমার কিন্তু কোনো স্থান নেই। কিছু কিছু রাজনৈতিক শক্তি, যেই হোক না, যত ছোট বড়ই হোক না কেন, তারা বিভিন্নভাবে আমাদের বিপক্ষে, ওই মোটরসাইকেল আলাদের কিছু কাজ কামের কারণে তার সাথে আমাদের নেতাকর্মীদেরকে যুক্ত করে কিছু কিছু কথা বলার চেষ্টা করছে। আমাদেরকে সতর্ক সচেতন হতে হবে সহকর্মীবৃন্দ। জিয়াউর রহমান যেভাবে মানুষের কাছে জনপ্রিয় হয়েছিলেন তা অনুসরণ করতে নেতা কর্মীদের প্রতি আহ্বান জানান তারেক রহমান। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা। এদিকে দলের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মদিনে তার সমাধিতে ফুলেল শ্রদ্ধা জানিয়েছেন বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সংস্কার ও নির্বাচন একসাথেই চলতে পারে। তার মতে জুলাই আগস্টের মধ্যে জাতীয় নির্বাচন করা সম্ভব। রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে সংস্কার কমিশনের রিপোর্ট চূড়ান্ত না করলে তা গ্রহণযোগ্য হবে না বলেও সতর্ক করেন বিএনপি মহাসচিব। রিপোর্ট মইনুল হাসানের। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের জন্মদিনে সকাল থেকেই নেতাকর্মী অনুসারীদের ভিড় তার সমাধি প্রাঙ্গণে। পুরো সংসদ ভবন এলাকা লোকে লোকারণ্য হয়ে যায়। বিপুল জনতার ভিড় ঠেলে নীতি নির্ধারকদের নিয়ে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের প্রতিষ্ঠাতার সমাধিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন। মহান মুক্তিযুদ্ধ থেকে স্বাধীন দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা, সমৃদ্ধ বাংলাদেশের যাত্রায় জিয়াউর রহমান বীরুত্তমের অবদান তুলে ধরেন মির্জা ফখরুল। জিয়াউর রহমান একদিকে যেমন একজন সৈনিক ছিলেন, বাংলাদেশ স্বাধীনতা ঘোষণা করেছিলেন, ঠিক একইভাবে তিনি বাংলাদেশকে একটি আধুনিক সমৃদ্ধ বাংলাদেশ নির্মাণের জন্য অতি অল্প সময়ের মধ্যে সমস্ত ক্ষেত্রগুলোকে নতুন সংস্কার করে তিনি দাঁড়িয়ে কাজ শুরু করেছিলেন। এবং তিনি প্রথম বাংলাদেশে যে সংস্কার, অর্থাৎ একদলীয় শাসন ব্যবস্থা থেকে
বহুদলীয় শাসন ব্যবস্থাতে নিয়ে আসেন। সংস্কার ও নির্বাচনকে মুখোমুখি দাঁড় করানো হচ্ছে অভিযোগ করে বিএনপি মহাসচিব আবারও দ্রুত জাতীয় নির্বাচনের দাবি জানান। সংস্কার এবং নির্বাচনের মধ্যে কোনো বিরোধ নেই, সংস্কারও চলবে, নির্বাচন হবে এবং যে সরকার আসবে, যে দল সরকারে আসবে তারা সেই সংস্কারগুলোকে এগিয়ে নিয়ে যাবে। আমরা আমাদের দলের পক্ষ থেকে আমরা পরিষ্কার করে বলতে পারি যে আমরা প্রতিটি সংস্কারকে এগিয়ে নিয়ে যাব। সংস্কার কমিশনের রিপোর্ট নিয়ে প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, একতরফাভাবে কিছু চাপিয়ে দেওয়ার চেষ্টা হলে তা জনগণ মেনে নেবে না। সরকার যেটা বলেছে এবং যে পরিকল্পনা করেছে, এই রিপোর্টগুলো পাওয়ার পর রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবে, তারপরেই সিদ্ধান্ত হবে এবং ঐক্যমত ছাড়া কোনোটাই গ্রহণযোগ্য হবে না। এদিকে বিএনপি ও সহযোগী সংগঠন নানা আয়োজনে দেশব্যাপী দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের 89তম জন্মদিন পালন করছে। মইনুল হাসান, এটিএন বাংলা, ঢাকা। প্রধান উপদেষ্টার ঘোষিত সময় ধরেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। নির্বাচন কমিশনের ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের জন্য সরঞ্জাম হস্তান্তর অনুষ্ঠানে তিনি কথা বলেন। এ সময় কমিশনের চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টেফেন লিলার। আরও জানাচ্ছেন একরামুল হক সায়েম। বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি শুরু হচ্ছে সোমবার। এ কাজে সহায়তার জন্য নির্বাচন কমিশনকে ল্যাপটপ, স্ক্যানার ও ব্যাগ সহ বিভিন্ন সরঞ্জাম হস্তান্তর করে ইউএনডিপি। এ উপলক্ষে নির্বাচন কমিশনে আয়োজিত অনুষ্ঠানে সিইসি সহ 4 নির্বাচন কমিশনার উপস্থিত ছিলেন। পরে সাংবাদিকদের সাথে কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। বলেন, চাহিদা বিবেচনা ইউএনডিপির কাছ থেকে সহযোগিতা নেওয়া হবে। ইলেকশন প্রসেসে অনেক কিছু লাগে, তো আমরা আশা করবো যে হয়তো ওনাদের কাছ থেকে সহায়তা পাবো। এই ইন দ্য মিটার নিড অ্যাসেসমেন্ট টিম উইল ওয়ার্ক অন দিস the requirements in future. এ সময় এবছরের মাঝামাঝিতে নির্বাচন আয়োজনে বিএনপির দাবির বিষয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে প্রধান উপদেষ্টার দেয়া টাইম ফ্রেম আবারও স্মরণ করিয়ে দেন সিইসি। We are not guided by the political statements. এই রাজনৈতিক বক্তব্য মধ্যে আমরা ঢুকতে চাই না, আমরা রাজনীতির মধ্যে ঢুকতে চাই না। আমরা আইন কানুন বিধিবিধান সিস্টেমের মধ্যে থাকবো, একদম ক্লিন স্লেট। আমরা চাই যে একদম স্ট্রেট, যাতে সবাই একটা ফ্রি ফেয়ার গেম আমরা উপহার দিতে চাই। একদম মাননীয় প্রধান উপদেষ্টার ঘোষিত যে টাইম ফ্রেম, ওটাকে মাথায় রেখে আমরা কাজ করছি। ভোটার তালিকা হালনাগাদ কাজে কারিগরি সহায়তার পাশাপাশি জনসচেতনতা বাড়াতেও ইউএনডিপি কাজ করবে বলে জানান সংস্থাটির প্রতিনিধি। We have received a list of equipment. Some of it we have already provided or we are providing today. Some of it will come in the coming weeks. We've also worked or are working now with the Elections Commission on communications campaign, raising awareness of the importance of also this voter registration exercise. ভোটার তালিকা হালনাগাদের কাজে সারা দেশে 65,000 মানুষ কাজ করবে। একরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছে গুম সংক্রান্ত তদন্ত কমিশন। বিকেল 5:30টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বৈঠকে প্রধান উপদেষ্টাকে গুমের ঘটনায় তদন্তের অগ্রগতি সম্পর্কে জানান কমিশনের সদস্যরা। এ সময় প্রধান উপদেষ্টাকে জয়েন্ট ইন্টারোগেশন সেল বা আয়নাঘর পরিদর্শনের অনুরোধ জানান কমিশনের সদস্যরা। বৈঠকে কয়েকটি গুমের ঘটনার নৃশংস বর্ণনা দেন তারা। কমিশনের আহ্বানে সাড়া দিয়ে প্রধান উপদেষ্টা শিগগিরই আয়নাঘর পরিদর্শনে যাবার আগ্রহ প্রকাশ করেন। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলনে অংশ নিতে আগামীকাল রাতে 4 দিনের সফরে সুইজারল্যান্ড যাবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সফরকালে আন্তর্জাতিক ব্যবসায়ী প্রতিনিধিদের সাথে বিশেষ ডায়ালগে অংশ নেবেন তিনি। এ সময় বাংলাদেশি বিনিয়োগ বাড়াতে বৈশ্বিক ব্যবসায়ী প্রতিনিধিদের আহ্বান জানানো হবে বলে জানান প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ। সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। এই সম্মেলনে আসলে একটা খুব গুরুত্বপূর্ণ দিক হচ্ছে, এখানে একটা বাংলাদেশ বিষয়ক একটা সেপারেট ডায়ালগ হবে, যেখানে বিশ্বের অনেক গুরুত্বপূর্ণ ব্যবসায়িক প্রতিনিধি বা ব্যবসায়িক নেতৃবৃন্দ পাশাপাশি এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সিইও যারা এখানে যোগ দিবেন। এই ডায়ালগটা বাংলাদেশ ডায়ালগ যেটা, এটা বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এটা একটা রেয়ার অপরচুনিটি। সাধারণত উন্নত দেশগুলোই এ ধরনের ফোরামে এই জাতীয় ডায়ালগ করার সুযোগ পায়। বাংলাদেশ ডাব্লিউ ইকোনমিক ফোরামে এই প্রথমবারের মতো এই ধরনের ডায়ালগে অংশ নেওয়ার সুযোগ পেয়েছে। বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এস কে সুরের বাসা থেকে 16 লাখ টাকা উদ্ধার করেছে দুদক।
পাওয়া গেছে 4.5 কোটি টাকার এফডিআর ও সঞ্চয়পত্র। সকালে তার ধানমন্ডির বাসায় অভিযান চালায় দুদক। এছাড়া দুর্নীতির অভিযোগে সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদ ও মন্ত্রী পরিষদের সাবেক সচিব কবির বিন আনোয়ারের বিরুদ্ধে মামলা করেছে দুদক। আর সাইমা ওয়াজেদ পুতুলের নিয়োগ দুর্নীতি অনুসন্ধানে বিশ্ব স্বাস্থ্য সংস্থা সহ বিভিন্ন দপ্তরে চিঠি দিচ্ছে কমিশন। রিপোর্ট মাহবুব কবির চপলের। সাবেক ব্যাংক কর্মকর্তা এসকে সুরের বাসা যেন আরেক ব্যাংক। বিভিন্ন স্থানে সুরক্ষিত রাখা হয় টাকা, কিন্তু সুরক্ষা দিতে পারেননি বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ। তিনি ডেপুটি গভর্নর থাকার সময় 2016 সালে $10 কোটি চুরি হয়, যার সাথে তার সম্পৃক্ততার অভিযোগ আছে। দুর্নীতির মামলায় গত 14 জানুয়ারি এসকে সুরকে গ্রেফতার করে দুদক। আমরা একটা জব্দ তালিকা করেছি এবং দেখতে পেয়েছি যে এখানে 16,25,000 টাকা নগদ টাকা আমরা পেয়েছি এবং এছাড়াও সঞ্চয়পত্র, বিমা, মেয়াদি আমানত, ফিক্সড ডিপোজিট সহ প্রায় 4,45,00,000 টাকার ডকুমেন্ট আমরা পেয়েছি। এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদে থাকা সাইমা ওয়াজেদ পুতুলের বিষয়ে নতুন সিদ্ধান্ত নিয়েছে দুদক। নিয়োগ জালিয়াতির অভিযোগ অনুসন্ধানে সংস্থাটিতে চিঠি পাঠাবে কমিশন। সাইমা ওয়াজেদ পুতুলের যেই নিয়োগ সংক্রান্ত বিষয়ে এটা অনুসন্ধান কার্যক্রম শুরু হয়েছে। অনুসন্ধান দল যেখানে যেখানে থেকে তথ্যাদি পাওয়া যাবে সেই সব দপ্তরে পত্র যোগাযোগ করবেন, ঘটনাস্থল পরিদর্শন করবেন, অভিযোগ প্রমাণে সহায়ক যারা থাকবেন তাদের সকলকে তাদের বক্তব্য গ্রহণ করা হবে। এদিন 35 কোটি টাকা অবৈধ সম্পদের অভিযোগে সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদ ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে দুদক। আর 30 কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে মামলা হয়েছে সাবেক মন্ত্রী পরিষদ সচিব কবির বিন আনোয়ার ও তার স্ত্রীর বিরুদ্ধে। তদন্তকারী দল বা যে ক্ষেত্রে অনুসন্ধান চলছে, অনুসন্ধানকারী কর্মকর্তা তারা এখতিয়ারবান, তারা ফৌজদারি কার্যবিধি অনুসরণ করে যে যে পদক্ষেপ নেওয়া প্রয়োজন হবে সবকিছুই করবেন। দুর্নীতির মামলার আসামিদের গ্রেফতারে অভিযান জোরদার করা হবে বলে জানান দুদক মহাপরিচালক। পর্যায়ক্রমে সবকিছু আসবে। এবং মাহবুব কবির চপল, ATN বাংলা, ঢাকা। প্রশাসনের উদাসীনতায় রাজধানীর কামরাঙ্গীর চরে বুড়িগঙ্গা নদী ভরাট করে চলছে উন্নয়ন কাজ। দক্ষিণ সিটি কর্পোরেশনের নামে ট্রাকে ট্রাকে ময়লা ফেলে ধ্বংস করা হচ্ছে নদী প্রকৃতি। এ সময় তাদের হাতে নাতে ধরে ফেলে ATN বাংলা। পরে তারা দাবি করেন 8 লেনের সড়ক নির্মাণের জন্য নদীর একটা অংশ ভরাট করছে ঠিকাদারি প্রতিষ্ঠান ন্যাশনাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার্স লিমিটেড NDE। তবে দক্ষিণ সিটি বলছে নদী ভরাট করে উন্নয়ন কাজের কোনো সুযোগ নেই। এহসানুল গনি স্বজনের ক্যামেরায় আদ্দিন সজীবের রিপোর্ট। প্রাণ প্রকৃতি রক্ষায় যেখানে দখলমুক্ত করে নদী খনন করে প্রশাসন, সেখানে খোদ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নামে বুড়িগঙ্গা নদী ভরাট করা হচ্ছে কামরাঙ্গীর চরের স্টিল পুলের পাশে। ট্রাকে ট্রাকে ফেলা ময়লার ঢিপে ইতিমধ্যেই 30 ফুট দখল হয়েছে। দায়িত্বরত সুপারভাইজার ATN বাংলাকে দেখে দ্রুত সটকে পড়তে চান। বারবার জিজ্ঞাসার পর জানান রায়ের বাজার থেকে ইসলামবাদ বাগানবাড়ি পর্যন্ত 8 লেনের সড়ক নির্মাণের কাজ চলছে। তবে কোন ঠিকাদারি প্রতিষ্ঠান এই কাজটি করছে তা বলতে নারাজ। 1 মাস কাজ করতেছি। 1 মাসে কত ট্রাক মাটি ফেলছেন এখানে? 80-100। 80-100। আপনার নামটা কি? আমার নাম কেন? আপনি সিটি কর্পোরেশন জানেন, আপনি সুপারভাইজার, তাই তো? আপনি কাট দেন। শুরুতে তাদের অস্থায়ী অফিসে নিয়ে যেতে চান, শেষ পর্যন্ত তাদের প্রজেক্ট ইঞ্জিনিয়ার দাবি করা এই ব্যক্তি ছুটে আসেন। এটা রাস্তা এক্সটেনশনের জন্য। এখানে ভরাট যে করতেছেন এটা কতদিন ধরে? আপনার যা কোশ্চেন এভরিথিং আপনি সিটি কর্পোরেশনের সাথে কথা বলেন। ওরাই আপনাকে ডিটেইলস বলে দিবে, কত টাকার প্রজেক্ট এভরিথিং সব ওনারা বলে দিবে। কোনো মেজর সমস্যা? হ্যাঁ, আমাদের মেজর সমস্যা আছে। জানালেন সিটি কর্পোরেশনের এই উন্নয়ন কাজটি করছে ন্যাশনাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার্স লিমিটেড NDE। কোনটা নদী? এটা নদী। এটা কি? এটা নদী আপনার মনে হইতাছে? যারা নীতি নির্ধারক তারা যদি এটাকে নদী ভাবতো তাহলে এটার প্রপোজাল দিত না। 24-এর 5 আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানের পর যখন নতুন করে বাংলাদেশ গড়ার আকাঙ্ক্ষা জনমনে, তখন এমন কর্মকাণ্ডে হতবাক অনেকেই। সিটি কর্পোরেশনের কাজ কি নদী ভইরা না খনন কইরা? না, আপনাদের সাথে কোনো কথাই বলতেছে না, চোরের মতন ভাইয়া জায়গা। কতদিন করার এই 2-3 মাস আগে খনন করছিল, এখন আবার এটা ভরাট করে। প্রশাসনের উদাসীনতা আর প্রভাবশালীদের এমন দৌরাত্ম্যে ক্ষুব্ধ স্থানীয়রা।
এখন আজকে এসে দেখলাম আবার ওই জায়গাটুকু আবার ভরাট করে ফেলছে, সেটাও কিন্তু সিটি কর্পোরেশনই ভরছে। নদী জীবন্ত সত্তা, সেটা আদালতের রায় হওয়ার পরও কেন নদীকে হত্যা করতেছে? অনেক চেষ্টার পর এই বিষয়ে কথা হয় ঢাকা দক্ষিণ সেটের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা বশিরুল হক ভুইয়ার সঙ্গে। নদী ভরাট শুধু সিটি কর্পোরেশন না, কেউ দিতে পারে না। নদী তো প্রাকৃতিক জলপ্রবাহ, এটা কেউ দিতে পারে না। তার কথার সূত্র ধরে অতিরিক্ত প্রধান প্রকৌশলী বোরহান উদ্দিনের সঙ্গে কথা বলার চেষ্টা করেও বিস্তারিত জানা সম্ভব হয়নি। আমি একটু ব্যস্ত আছি, পরে ব্যাক করতে হবে। মূল সড়ক থেকে অন্তত 40 ফিট পর্যন্ত নদী ভরাট করা হয়েছে। কেন এমন হলো তা সাধারণ মানুষের জানা নেই, তবে যতটুকু শোনা যাচ্ছে তাতে করে এখানে রাস্তা করা হবে। নদী ভরাট করে কেন রাস্তা করার পরিকল্পনা নেওয়া হয়েছে সেটা নিয়ে সাধারণ মানুষ ক্ষুব্ধ। তারা বলছেন এমনিতেই নদীর কালো পানি, দুর্গন্ধ, থাকা যায় না অবস্থা, অথচ এখানেই একটা সময় অনেকেই গোসল করেছেন, সাঁতার কেটেছেন। তারা চান নদীর দুরবস্থা কাটিয়ে একটা সুন্দর ভালো পরিবেশ। আব্দিন সজীব, এটিএন বাংলা, কামরাঙ্গীচর, ঢাকা। বাংলাদেশ ও ভারতের নাগরিক এবং সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে উত্তেজনার পর স্বাভাবিক রয়েছে চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত পরিস্থিতি। সীমান্তের উভয় পাশে নিয়মিত টহল দিচ্ছেন বিজিবি ও বিএসএফ সদস্যরা। এদিকে সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। রক্ত ঝরবে কিন্তু সুরক্ষিত থাকবে বর্ডার। অবৈধভাবে কাউকে দেশের ভেতরে ঢুকতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন তিনি। রাসনা দাসের রিপোর্ট। চাঁপাইনবাবগঞ্জের চৌকা ও কিরণগঞ্জ সীমান্তের মধ্যবর্তী এলাকায় বিএসএফ ও ভারতীয় নাগরিকদের আম গাছের ডাল কাটাকে কেন্দ্র করে শনিবার বাংলাদেশি নাগরিকদের ধাওয়া পাল্টা ধাওয়া হয়। পরে বিজিবি ও বিএসএফ এর পতাকা বৈঠকে দুঃখ প্রকাশ করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। এরপর থেকে সীমান্ত এলাকায় চাপা উত্তেজনা থাকলেও পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। চলছে বিজিবির নিয়মিত টহল। সতর্ক অবস্থায় এলাকাবাসী। আমরা সাধারণ জনগণ একে একে আস্তে আস্তে ওই পুরোটাই যখন ঘেরা ফেলা হয়েছে তখন আমরা ওখানে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য আমরা সবাই জনগণ এসে ঝাঁপিয়ে পড়ি। আমরা প্রতিবাদ করার জন্য প্রস্তুত আছি নিজের বাংলাদেশ জন্মভূমি রক্ষার জন্য। গম, সরষা এবং ভুট্টা, পেঁয়াজ অনেক ফসল নষ্ট করে ফেলেছে তারা। বিরোধপূর্ণ 1200 গজ কাঁটাতারের বেড়াবিহীন সীমান্তে বিজিবি সদস্যরা টহল দিচ্ছেন। একই সঙ্গে ওপারে টহল দিচ্ছে বিএসএফ জওয়ান। বিজিবির পক্ষ থেকে আমাদের সকল নাগরিক এবং জনগণের জন্য রিকোয়েস্ট হচ্ছে কেউ যেন শূন্য লাইন অতিক্রম না করে। কারণ হচ্ছে শূন্য লাইন অতিক্রম করে যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার সৃষ্টি হতে পারে। এদিকে রাজধানীতে এক অনুষ্ঠানে সীমান্ত পরিস্থিতি নিয়ে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বাংলাদেশের সীমান্ত সুরক্ষিত আছে বলে দাবি জানান তিনি। আমাদের সীমান্ত সম্পূর্ণভাবে সুরক্ষিত আছে। এই সীমান্তের এই সাইডে কেউ কোনোদিনই আসতে পারবে না। আমরা যতদিন বেঁচে থাকি আমাদের রক্ত ঝরবে কিন্তু সীমান্ত সুরক্ষা থাকবে। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে গাছ কাটা নিয়ে সংঘর্ষে বিএসএফ এর 2 জওয়ান আহত হয়েছে বলেও জানান উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। মিয়ানমারের সংঘর্ষ বন্ধে সামরিক জান্তা ও বিদ্রোহী দুপক্ষকে কড়া হুঁশিয়ারি দিলেন জাতিসংঘের স্বাধীন তদন্ত দলের প্রধান নিকোলাস কৌমিজিয়ান। ঢাকায় পররাষ্ট্র উপদেষ্টার সাথে বৈঠক শেষে তিনি কথা জানান। এদিকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ঋণ পরিশোধে সৃষ্ট জটিলতা খুব দ্রুতই কেটে যাবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত। আরও জানাচ্ছেন আশিকুর রহমান। রোববার সকাল থেকেই বিদেশি কূটনীতিকদের পদচারণায় ব্যস্ত ছিল পররাষ্ট্র মন্ত্রণালয়। পররাষ্ট্র মন্ত্রণালয় উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সাথে প্রথম সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত। পরে বাংলাদেশে নবনিযুক্ত ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসন প্রথমবারের মতো সৌজন্য সাক্ষাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসলেও উপদেষ্টার সাথে কি নিয়ে বৈঠক হয়েছে সে বিষয়ে জানাতে সম্মত হননি। জাতিসংঘের মিয়ানমার বিষয়ক স্বাধীন তদন্ত দলও বৈঠক করেন পররাষ্ট্র উপদেষ্টার সাথে। বৈঠক শেষে মিয়ানমারের সংঘর্ষে লিপ্ত 2 পক্ষকে তারা কড়া বার্তা দেন। মিয়ানমারে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির হাতে নির্যাতনের শিকার হওয়া রোহিঙ্গাদের বিষয়ে তদন্ত করা হবে। এ লক্ষ্যে আমরা তথ্য প্রমাণাদি সংগ্রহ করছি। মিয়ানমারের রোহিঙ্গাদের উপর আন্তর্জাতিক অপরাধের জবাবদিহিতা ও ন্যায় বিচার নিশ্চিতে আমরা কাজ করছি। বাংলাদেশ সরকার আমাদের এ বিষয়ে সহায়তা করছে। বাংলাদেশ সরকারের প্রতি আমরা কৃতজ্ঞ। মিয়ানমারের উপর নজর রাখার হুঁশিয়ারি দিয়ে নিকোলাস বলেন,
ন্যায় বিচারের উদ্দেশ্যে সেদেশের যুদ্ধ বিষয়ক গুরুতর অপরাধগুলোর প্রমাণ সংগ্রহ করা হচ্ছে। মিয়ানমারের পরিস্থিতি আগের চেয়েও আরও খারাপ হয়েছে, সেজন্য সেখানের নির্যাতনের তথ্য ও প্রমাণাদি আমরা সংগ্রহের চেষ্টা করছি। সেখানে রোহিঙ্গা বা যে কেউ নির্যাতনের শিকার হলে সে বিষয়ে আমাদের তদন্তের এখতিয়ার রয়েছে, আমরা সে বিষয়ে তদন্ত করব। এর আগে ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার ডি খোজিন দায়িত্ব নেয়ার পর আজ প্রথমবারের মতো পররাষ্ট্র উপদেষ্টার সাথে দেখা করে বলেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ঋণ পরিশোধের জটিলতা দ্রুতই কেটে যাবে। এ বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের সাথে রাশিয়ার যোগাযোগ অব্যাহত আছে। কেন্দ্রটি পুরোপুরি চালু হলে বাংলাদেশের বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা আরও সমৃদ্ধ হবে বলেও আশা প্রকাশ করেন রাষ্ট্রদূত। আশিকুর রহমান, এটিএন বাংলা। গ্যাস লাইটার বিস্ফোরণে দগ্ধ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নাতি বাবুল কাজী মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিকেল 5:30টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। হাসপাতালের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান জানান, ওয়াশরুমে গ্যাস লাইটার বিস্ফোরণে দগ্ধ কবি কাজী নজরুল ইসলামের নাতি বাবুল কাজী চিকিৎসাধীন অবস্থায় আইসিইউতে লাইফ সাপোর্টে মারা গেছেন। তার শরীরের ৭৪% দগ্ধ হয়েছিল। এর আগে শনিবার ভোর 5টার দিকে বনানীর বাসায় ওয়াশরুমে গ্যাস লাইটার বিস্ফোরণে দগ্ধ হন বাবুল কাজী। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসা হয়। এবারে আল আরফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। মধ্যস্বত্বভোগীদের কারণে সাধারণ মানুষ ইলিশ খেতে পারে না বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। রাজধানীর কারওয়ান বাজারে মৎস্য উন্নয়ন কর্পোরেশন ও মেরিন ফিশারিজ অ্যাসোসিয়েশনের উদ্যোগে স্বল্প মূল্যে ইলিশ বিক্রির উদ্বোধন করে তিনি জানান, হাট বদল এড়িয়ে সরকারি উদ্যোগে কেজি প্রতি 600 টাকায় মাছ বিক্রি শুরু হলো। এতে করে এখন থেকে সহজে ইলিশ খেতে পারবে সাধারণ ভোক্তারা। প্রথম ধাপে প্রায় 850 কেজি ইলিশ বিক্রি করা হচ্ছে কারওয়ান বাজারের মৎস্য উন্নয়ন কর্পোরেশনে। সেজন্য কিন্তু আমরা মাছ ধরার জায়গা থেকে সরাসরি যদি আমরা বিক্রয়ের জায়গায় আনতে পারি তাহলে এটার দাম কমানো সম্ভব। তার মানে মাঝখানে যতগুলো হাট বদল হয়, মাঝখানে যতগুলো মধ্যস্বত্ব ভাগ আছে, সেই ভাগটাকে কমাবার আমরা একটা প্রক্রিয়া শুরু করতে চাই। আদমজী ক্যান্টনমেন্ট কলেজে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় জিপিএ 5 পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। 2024 সালে মোট 2227 জন শিক্ষার্থী এ কলেজ থেকে জিপিএ 5 পেয়েছে। কলেজ প্রাঙ্গণে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তা, বিভিন্ন স্কুল ও কলেজের অধ্যক্ষ ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এ সময় মেজর জেনারেল মোস্তাফিজুর রহমান খান প্রধান অতিথি হিসেবে কৃতী শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট প্রদান করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজ পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল রেজওয়ান, শিক্ষা পরিদপ্তরের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শেখ মোহাম্মদ মহিউদ্দিন ও কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল এবিএম নরোজ এহসান। একই দিন আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের আন্তঃ হাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে লেফটেন্যান্ট জেনারেল ফয়জুর রহমান শিক্ষার্থীদের মনোজ্ঞ কুচকাওয়াজ পরিদর্শন, সালাম গ্রহণ ও বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন। প্রতিযোগিতায় জয়নুল আবেদিন হাউস চ্যাম্পিয়ন এবং ডক্টর ইব্রাহিম হাউস রানার আপ হয়। এ সময় শিক্ষার্থীদের অভিভাবকরা উপস্থিত ছিলেন। এ পর্যায়ে পার্টেক্স খেলার খবর। ডেভিড মালানের অপরাজিত 50-তে 19 বল হাতে রেখেই চিটাগং কিংসকে 6 উইকেটে হারালো ফরচুন বরিশাল। 122 রানের টার্গেটে নেমে দলের 53 রানে তামিম ইকবাল, তৌহিদ হৃদয়, মুশফিকুর রহিম ও মাহমুদুল্লাহর উইকেট হারিয়ে চাপে পড়ে বরিশাল। পঞ্চম উইকেটে মোহাম্মদ নবীকে নিয়ে 44 বলে 69 রানের জুটি গড়ে 19 বল হাতে রেখে 4 উইকেটে 122 রান সংগ্রহ করে দলের জয় নিশ্চিত করেন ডেভিড মালান। ম্যাচ সেরা মালান 41 বলে 56 রানে অপরাজিত থাকেন। 26 রানে অপরাজিত থাকেন নবী। এর আগে টসে হেরে ব্যাটিংয়ে নেমে বিপর্যয়ে পড়ে চিটাগং কিংস। অধিনায়ক মোহাম্মদ মিঠুনের 35 রানে 8 উইকেটে
121 রানের পুঁজি পায় বন্দর নগরীর দলটি। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো এক নজরে আরেকবার। বিডিআর বিদ্রোহে হত্যা মামলায় খালাসপ্রাপ্ত ও সাজা শেষ হওয়া 2 শতাধিক আসামির বিস্ফোরক মামলায় জামিন, খুশি স্বজনরা। পরবর্তী সাক্ষ্য 10 ফেব্রুয়ারি। অনুপ্রবেশকারীরা বিএনপিতে ঢুকে দলের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে, অভিযোগ তারেক রহমানের। শ্রদ্ধা ও ভালোবাসায় শহীদ জিয়াউর রহমানের জন্মদিন পালন। প্রধান উপদেষ্টার সঙ্গে গুম কমিশনের বৈঠক, শিগগিরই আয়নাঘর পরিদর্শনে যাবেন ডক্টর ইউনুস। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে অংশ নিতে সুইজারল্যান্ড যাবেন কাল। এসকে সুরের বাসা থেকে 4.5 কোটি টাকা সঞ্চয়পত্র উদ্ধার। পুতুলের নিয়োগ দুর্নীতি অনুসন্ধানে বিশ্ব স্বাস্থ্য সংস্থা সহ বিভিন্ন দপ্তরে চিঠি দিচ্ছে দুদক। এবং 15 মাসের রক্তক্ষয়ী সংঘাতের পর গাজায় হামাস ইসরায়েল যুদ্ধবিরতি কার্যকর, স্বস্তি ফিরেছে ফিলিস্তিনিদের মাঝে, স্বাগত জানালো বিভিন্ন দেশ ও সংগঠন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News।